প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কুমিল্লা মডার্ন হাই স্কুলের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অধ্যায় 9 তাপ ও তাপমাত্রা এর পাঠ 8 এবং পাঠ 9-10 সম্পর্কে আলোচনা করব। দেখি আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে আর্দ্রতা ও বায়ুচাপের উপর তাপমাত্রার প্রভাব এবং হচ্ছে তাপ সঞ্চালন। তো শুরুতেই আর্দ্রতা জিনিসটা কি এটা আমরা জেনে নিই। আমরা মাঝে মাঝে বলে থাকি যে আজ খুব ভ্যাপসা গরম পড়েছে। তো এই জিনিসটা আমরা কেন বলে থাকি? আমরা জানি যে সূর্যের প্রচন্ড তাপে নদী, নালা, খাল, বিল, পুকুর, নদী, এখানের যে পানির যে উপরের পৃষ্ঠটা আছে সেখান থেকে সূর্যের প্রচন্ড তাপে জলীয় বাষ্পগুলা বায়ুমণ্ডলে উঠে যায়। বায়ুমণ্ডলে যখন জলীয় বাষ্পগুলো উঠে তখন জলীয় বাষ্পপূর্ণ যে বায়ুটা আছে, জলীয় বাষ্পের মধ্যে বায়ুর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়। তখন আমরা বলি যে আর্দ্রতা বেড়ে গেছে। দেখবা যে আমরা যখন প্রচন্ড ঘর্মাক্ত অবস্থায় হয়ে ঘেমে যাই, সহজে শুকাচ্ছে না, কিন্তু যখন শীতের দিনে আমরা প্রচন্ড ঘাম হইলো কিছুক্ষণের মধ্যে দেখবা যে আমরা কি শুকিয়ে গেছি। গরমের দিনও সহজে শুকাচ্ছে না, কারণ কি গরমের দিনে জলীয় বাষ্পের পরিমাণটা বায়ুর মধ্যে অনেক বেশি থাকে, সেজন্য আমরা সহজে শুকাচ্ছি না। কিন্তু শীতের দিনে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে, বায়ুর আর্দ্রতা তখন কম থাকে। তো সেই জন্য সহজেই তোমরা দেখবা যে শীতের দিনে কাপড় চোপড় বাহিরে দিলে সহজেই কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায়, কিন্তু গরমের দিনে অনেক সময়ের প্রয়োজন হয় কাপড় চোপড় শুকাতে। তো এই জিনিসটা পুরোটাই হয় বায়ুমণ্ডলের এই তাপমাত্রার এবং আর্দ্রতার তারতম্যের কারণে। তোমরা দেখবা গ্রীষ্মকালে প্রায় ঝড় বৃষ্টি হয়। গ্রীষ্মকালে সূর্যের প্রচন্ড তাপে সমুদ্র পৃষ্ঠ হতে, বঙ্গোপসাগরের পৃষ্ঠ হতে জলীয় বাষ্পগুলা তাপমাত্রার ফলে জলীয় বাষ্পগুলা হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, বা এই যে বাষ্পপূর্ণ জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা সেটা কি হয়, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে এটা প্রবাহিত হয়, বায়ুটা প্রবাহিত হয়। তো আমরা জানি যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা যখন উপরের দিকে উঠে যায়, জলীয় বাষ্পপূর্ণ এই বায়ুটা উপরের দিকে উঠে যায়, কখন উঠে যায়? যখন প্রচন্ড তাপে সেটা হালকা হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা হালকা হয়ে উপরের দিকে উঠে গেলে যে অঞ্চল থেকে উঠে যায় সেই অঞ্চলে একটা নিম্নচাপের সৃষ্টি হয়। মনে করো আজকে কুমিল্লা অঞ্চলে খুবই গরম, দিনের বেলায় খুবই গরম পড়েছে। গরম পড়ার কারণে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা সেটা উপরের দিকে উঠে গেছে হালকা হয়ে। তাহলে এই যে কুমিল্লা অঞ্চলে আজকে, তাহলে এই বায়ুর মধ্যে একটা নিম্নচাপের সৃষ্টি হলো, কারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা উপরের দিকে উঠে গেছে। তো এখানে নিম্নচাপ সৃষ্টি হওয়ার মানে হলো এখানে বিরাট একটা শূন্যস্থানের সৃষ্টি হলো, বায়ুর মধ্যে নিম্নচাপ সৃষ্টি হলো। আর এই নিম্নচাপ বা এই বায়ুমণ্ডলটার এই বায়ুটার শূন্যস্থানটা পূরণ করার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রচন্ড বেগে যখন জলীয় বাষ্পপূর্ণ বা বায়ুগুলা এদিকে আসতে থাকে, তখনই কিন্তু ঝড় বৃষ্টি এগুলা হয়। তো এই তাপমাত্রার কারণে কিন্তু, এই আর্দ্রতার কারণে এবং তাপমাত্রার কারণে কিন্তু এই যে ঝড় বৃষ্টি এগুলা হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আর্দ্রতা এবং বায়ুচাপের উপর তাপমাত্রার অনেকটাই কি প্রভাব আছে। তারপরে আমরা যে পাঠটা করবো, পাঠ 9-10 তাপ সঞ্চালন। আমরা জানি যে পৃথিবীতে 3 পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়, সেটা হচ্ছে পরিবহন, পরিচলন এবং কি বিকিরণ। তো পরিবহন পদ্ধতি সম্পর্কে প্রথমে আমরা আলোচনা করব। আমরা অনেক সময় খেয়াল করি রান্নাঘরে চুলার মধ্যে যে চামচটা থাকে, যদি সেই চামচটা যদি এটা থাকে হাড়ের মধ্যে, দেখি আমরা যে অনেকক্ষণ পরে এই চামচটাকে যদি আমরা হাতে নিই দেখি গরম অনুভূত হয়। অথবা এক টুকরো লোহার এক প্রান্তে আমরা ধরে লোহাটার অপর প্রান্ত যদি আগুনের মধ্যে রাখি, দেখবো যে আমাদের হাতে গরম অনুভূত হচ্ছে। তাহলে এই যে কঠিন পদার্থের তাপমাত্রাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় কঠিন পদার্থের মধ্য দিয়ে, যে পদ্ধতিতে হয় সেই পদ্ধতিটার নাম হচ্ছে কি পরিবহন। ধাতব পদার্থের ক্ষেত্রে ধাতব যেই বস্তুগুলো আছে সেইগুলাতে তাপটা খুব দ্রুতই সঞ্চালিত হয়, সেজন্য আমরা রান্না বান্নার কাজে সেই ধাতব বস্তুগুলা ব্যবহার করি। আর দেখবো যে কাঠের তৈরি কোনো জিনিস যদি হয় সেগুলাতে সহজে তাপ সঞ্চালিত হয় না, সেজন্য আমরা হাঁড়ি পাতিলের মধ্যে আমরা যে চামচ কাঠের যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো ব্যবহার করলে আমাদের হাতে গরম অনুভূত কম হবে। তাহলে পরিবহন পদ্ধতিটা কি? কঠিন পদার্থের যে পদ্ধতিতে তাপমাত্রাটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় সেই পদ্ধতিটাকে আমরা বলবো কি পরিবহন। এখানে কি হয়, অণুর স্থানান্তর হয় না। আমরা জানি প্রত্যেক পদার্থ অসংখ্য অণু দ্বারা গঠিত।
কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, আমরা জানি প্রত্যেক পদার্থের অণুগুলা পরস্পরকে প্রচন্ড আকর্ষণ বলে আবদ্ধ থাকে, সেই আকর্ষণটাকে আমরা বলি আন্তঃআণবিক আকর্ষণ বল। কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক বেশি থাকে, সেই জন্য প্রচন্ড তাপ, অনেক বেশি তাপ দেওয়ার ফলেও অণুগুলা তার স্থান পরিবর্তন করে না, সহজে স্থান পরিবর্তন করে না। সেই জন্য কঠিন পদার্থের পরিবহনের ক্ষেত্রে কি হয়, অণুগুলা তার নিজ জায়গাতে থেকেই কম্পিত হয়। কম্পিত হওয়ার ফলে, কম্পনের ফলে সে কি করে, তাপমাত্রাটা তার পার্শ্ববর্তী কণাকে সে দিয়ে দেয়। পার্শ্ববর্তী কণাটা আবার কম্পনের ফলে তাপমাত্রাটা তার পার্শ্ববর্তী কণাকে দিয়ে দেয়। এভাবে কঠিন পদার্থের মধ্যে সমগ্র অংশটার মধ্যে তাপটা সঞ্চালিত হয়। আর এরপরে আমরা জানবো যে পরিচলন। তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে যে পদ্ধতিতে তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় সেটা হচ্ছে পরিচলন। তাহলে পরিচলন পদ্ধতিতে কি হয়, কঠিন পদার্থ তো গেল পরিবহন, পরিচলন পদ্ধতিতে কি হয়, অণুগুলা স্থান পরিবর্তন করে, অণুগুলা এক স্থান থেকে অন্য স্থানে তাপমাত্রাটা বহন করে নিয়ে যায়। যেমন তোমরা দেখবা যে পানির পাত্র যদি হয়, পানির পাত্র তোমরা যখন পানি ফুটাও দেখবে যে পানিটার মধ্যে একটা স্রোত সৃষ্টি হয়, নিচের পানিটা উত্তপ্ত হয়ে উপরের দিকে চলে যায় আর উপরে ঠান্ডা পানিটা আবার নিচের দিকে চলে আসে। তাহলে পানির যেই তরল পদার্থ, তরল পদার্থ যে পদ্ধতিতে তাপমাত্রাটা তরল পদার্থের মাধ্যমে পরিবাহিত হয় সেটা হচ্ছে কি পরিচলন। বায়ুর মাধ্যমে, বায়বীয় পদার্থের ক্ষেত্রে এটা হয়। শীতকালে যখন আমরা বাহিরে যখন অনেক সময় আমরা আগুন জ্বালাই, তখন কি হয়, দেখবা যে আগুনের উপরে সাবধানে যখন আমরা হাতটা রাখবো দেখবো যে আগুনের পার্শ্ববর্তী অঞ্চল থেকে উপরে তাপমাত্রাটা একটু বেশি। এই জিনিসটা কেন হয়, এই জিনিসটা হওয়ার একটাই কারণ যে বায়ুটা কি হয়, বায়ুটা প্রচন্ড তাপে হালকা হয়ে উপরের দিকে উঠতে চায়, সেজন্য বায়ুটা পার্শ্ববর্তী অঞ্চলে না গিয়ে সে উপরের দিকে উঠতে চায়, সেজন্য উপরে হাতটা রাখলে উপরে বেশি গরম অনুভূত হয়। তাহলে পরিচলন পদ্ধতিতে কি হয়, পরিচলন পদ্ধতিতে কণাগুলোর স্থানান্তর হয়। তারপরে বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতি হচ্ছে এখানে কণার কোনো প্রয়োজন হয় না, সূর্যের আলোটা যে পদ্ধতিতে পৃথিবীতে আসে এটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে আসে, সেক্ষেত্রে এটা তরঙ্গ আকারে আসে। আমরা জানি তরঙ্গ তাপ এবং শক্তি সঞ্চালন করে, তাহলে পৃথিবীতে সূর্যের আলোটা যেই পদ্ধতিতে তাপ সঞ্চালন করে সেই পদ্ধতিটার নাম হচ্ছে কি বিকিরণ। তাহলে এরপর আমরা একটা বিকিরক এবং শোষক সম্পর্কে জানবো। এই যে আমরা কিছুক্ষণ পূর্বে বললাম যে সূর্যের তাপটা পৃথিবীতে আসে তরঙ্গ আকারে, যে সূর্য তাপ বিকিরণ করে, তাপ বিকিরণ করে সে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। তাহলে সূর্যটা হচ্ছে একটা বিকিরক, যেসব পদার্থ তাপ বিকিরণ করে তাদেরকে আমরা বলবো বিকিরক, যেমন সূর্য। আর যেসব পদার্থ তাপ শোষণ করে তাদেরকে আমরা বলবো শোষক। যেমন শোষক কি কি হতে পারে, যেমন প্লাস্টিক, তারপরে হতে পারে পৃথিবীটা, এই যে আমরা সূর্যের আলোর যে তাপমাত্রাটা পৃথিবীটা যে গ্রহণ করছে, তো সেই ক্ষেত্রে পৃথিবীকে আমরা একটা শোষক বলতে পারি। আবার পৃথিবী কিন্তু বিকিরকও বটে। তোমরা দেখবা সারা দিনের যে তাপটা ভূপৃষ্ঠ গ্রহণ করে, রাতের বেলায় সেই তাপটা ছেড়ে দিয়ে ঠান্ডা হয়ে যায়। সেজন্য পৃথিবীকে কিন্তু আমরা একটা যেমন বিকিরক বলতে পারি, তেমন যেমন শোষক বলতে পারি, তেমন কি আমরা বিকিরকও বলতে পারি। তাহলে যেসব পদার্থ তাপ বিকিরণ করে তাদেরকে আমরা বলবো বিকিরক। কিছু কিছু পদার্থ আছে তাপ শোষণ করে, তাদেরকে বলবো শোষক। এরকম শোষক আর কি আছে, জলীয় বাষ্প, তারপরে আছে পানি, তারপরে আছে প্লাস্টিক, হ্যাঁ এই ধরনের, তারপরে আছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, এই জিনিসগুলা কি তাপ শোষণ করে, সেজন্য আমরা এই জিনিসগুলোকে বলবো শোষক। তাহলে আমরা তিনটা পদ্ধতি জানতে পারলাম, একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে পরিচলন, আর একটা হচ্ছে কি বিকিরণ। পরিবহন পদ্ধতিতে কি হয়, অণুর স্থানান্তর হয় না। পরিচলন পদ্ধতিতে তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কি হয়, অণুর স্থানান্তর হয়। আর বিকিরণের ক্ষেত্রে কি হয়, সূর্যের আলোর সূর্যের তাপ পৃথিবীতে যে পদ্ধতিতে আসে সেটা কি, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে আসে। এটা কিভাবে আসে, তরঙ্গ আকারে আসে। তারপরে আমরা শোষক ও বিকিরক সম্পর্কে জানলাম, যেসব বস্তু তাপ শোষণ করে
তাদেরকে বলা হয় শোষক। এখানে তোমরা, আমি তোমাদের উদাহরণের জন্য বলছি, তোমরা অবজেক্টিভ আকারে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। যেমন কয়েকটি শোষকের নাম যদি বলি, কার্বন ডাই অক্সাইড, পানি, জলীয় বাষ্প। আমরা কয়েকটা শোষকের নাম লিখি। শোষক, তাহলে আমরা পৃথিবীকে শোষক বলতে পারি। কার্বন ডাই অক্সাইড, মিথেন, মিথেনের সংকেত হচ্ছে CH4, মিথেন। তাহলে আমরা শোষক, মিথেনটাকে শোষক বলতে পারি। আর কাকে কাকে আমরা শোষক বলতে পারি? জলীয় বাষ্প, জলীয় বাষ্পকে বলতে পারি। তারপরে কাঁচ, প্লাস্টিক, এগুলোকে আমরা শোষক বলতে পারি। তারপরে বিকিরক, তাহলে বিকিরক, তাহলে সূর্যকে আমরা বিকিরক বলতে পারি। আবার রাতে যখন পৃথিবী ভূপৃষ্ঠ যখন তাপটা ছেড়ে দেয়, তাহলে আমরা পৃথিবীকেও কি আমরা বিকিরক বলতে পারি। তাহলে এখান থেকে তোমাদের অবজেক্টিভ এভাবে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন পদ্ধতিতে কঠিন পদার্থের তাপ সঞ্চালিত হয়। এখানে অপশন থাকবে পরিচলন, পরিবহন, বিকিরণ, হ্যাঁ, এভাবে প্রশ্ন থাকবে। তো তখন তোমরা এটা কঠিন পদার্থে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় তোমরা সহজেই জানো যে কঠিন পদার্থে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। এরকম ভাবে নিচের কোনটি, হ্যাঁ, দিয়ে দিবে যে নিচের কোনটি বিকিরণ। এখানে থাকবে সূর্য, থাকবে জলীয় বাষ্প, তারপরে থাকতে পারে হ্যাঁ প্লাস্টিক। তাহলে তোমরা জানো যে সূর্য সহজেই তাপ বিকিরণ করে, তাহলে যদি বিকিরক হয় তাহলে এখানে সূর্য হবে। তাহলে আমরা কয়েকটা এখান থেকে অবজেক্টিভ প্রশ্ন কিভাবে আসতে পারে তাহলে আমরা দেখি। এরকম আসতে পারে যে নিচের কোনটি বিকিরক। এখানে অপশন থাকবে সূর্যের আলো, সূর্য, এখানে প্রশ্ন থাকবে সূর্য। তারপরে একটা অপশন থাকতে পারে প্লাস্টিক, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তারপরে থাকতে পারে জলীয় বাষ্প, এরকম। তাহলে তোমরা সহজে এখান থেকে উত্তর করবে বিকিরক হচ্ছে কি সূর্য। তারপরে আরেকটা আমরা প্রশ্ন লিখি, কঠিন পদার্থে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। এখানে অনেকগুলো অপশন থাকতে পারে। কঠিন পদার্থে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়? পরিবহন, বিকিরণ, পরিচলন, আরেকটা নতুন করে দিতে পারে, হ্যাঁ যে কোনো কিছু একটা দিতে পারে। আমরা এখানে পরিবহন, বিকিরণ, পরিচলন তিনটা আমাদের মেইন বই আছে। আরেকটা যদি দেই যে এখানে তরঙ্গ আকারে, তরঙ্গ আকারে, তাহলে তোমরা তো সহজেই জানো তিনটা পদ্ধতির মধ্যে কঠিন পদার্থে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। তাহলে এখানে উত্তরটা হবে কি পরিবহন। তদ্রূপ ভাবে যদি আরেকটা প্রশ্ন আমরা তৈরি করি, অণুর স্থানান্তর ঘটে অণুর তরঙ্গ আকারে, আমরা যদি বলি তরঙ্গ আকারে, তরঙ্গ আকারে তাপ সঞ্চালন করে, তাপ সঞ্চালন করে কোন পদ্ধতিতে, কোন পদ্ধতিতে
তাহলে ক খ গ ঘ। তাহলে আমরা এখানে লিখলাম যে পরিচলন, পরিবহন, তারপরে আমরা এখানে লিখলাম বিকিরণ, তারপরে এখানে দুইটাই লিখে দিলাম পরিবহন ও পরিচলন। তাহলে তরঙ্গ আকারে তাপ সঞ্চালন করে কোন পদ্ধতিতে? তাহলে তোমরা এই পাঠ থেকে সহজেই তোমরা জানতে পেরেছিলে যে তরঙ্গ আকারে একমাত্র বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। সূর্যের যে তাপটা পৃথিবীতে আসে সেটা বিকিরণ পদ্ধতিতে আসে। তাহলে তোমরা এখান থেকে বিকিরণ পদ্ধতিতে দাগাবে। একইভাবে তোমাদের এরকম ভাবে প্রত্যেকটা শোষক এবং বিকিরক থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে তোমাদেরকে প্রশ্ন করতে পারে। তোমরা যদি মূল টপিকসটা যদি তোমাদের ভালোভাবে আয়ত্ত থাকে, জানা থাকে, তাহলে তোমরা সহজে এখান থেকে তোমরা উত্তর করতে পারবে। তদ্রূপ ভাবে আর্দ্রতা এবং বায়ুচাপের উপর তাপমাত্রার যে প্রভাব, সেখান থেকেও তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তোমরা যদি মেইন বইটা ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই তোমরা এখান থেকে সহজেই আমি আশা করি উত্তরগুলা করতে পারবে। তারপর আমরা যে তিনটা পদ্ধতির কথা বললাম, পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এখান থেকে তোমরা যদি একটু ডিপলি জানতে চাও যে এই যে পরিবহন, পরিচলন, বিকিরণ, আমি যে এখানে আন্তঃনৈবিক শক্তির কথা বললাম, আন্তঃনৈবিক দূরত্ব, এখানে আন্তঃনৈবিক শক্তি এবং আন্তঃনৈবিক দূরত্ব, এই দুইটা জিনিস রিলেটেড। আচ্ছা, আন্তঃনৈবিক শক্তি কি? আন্তঃনৈবিক শক্তি হচ্ছে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে অণুগুলোর মধ্যে যেই পরিমাণ একটা শক্তি দ্বারা আবদ্ধ থাকে সেই শক্তিটার বলা হয় আন্তঃনৈবিক শক্তি। এই আন্তঃনৈবিক শক্তিটা সবচেয়ে বেশি থাকে কঠিন পদার্থের মধ্যে। সেই জন্য কঠিন পদার্থের অণুগুলা সহজেই অনেক তাপ প্রয়োগ করার ফলেও নিজের জায়গাটা ত্যাগ করে না, নিজের ঠিক জায়গায় থাকে। আর তরল পদার্থের মধ্যে আন্তঃনৈবিক শক্তিটা কিছুটা কম থাকে। আর এই যে তরল পদার্থের কোন কণাগুলা, প্রত্যেকটা কণাগুলার মধ্যে আন্তঃনৈবিক যে দূরত্ব, সেই দূরত্ব